অসম্ভব। এই বাড়িতে এদেরকে দিয়ে কি সংসার চালানো যায়? যায় না। আমার তো ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। আজকে ভোলা বাড়িতে আসুক, ওর না ভোলা নাম আমি ভুলিয়েই ছাড়বো। সামান্য কটা বাজার আনতে দিলাম, সেগুলো নিয়ে আসতে এত দেরি করছে কেন আমার তো মাথায় আসছে না। আরে বাবা, প্রয়োজনীয় জিনিসগুলো যে তাড়াতাড়ি বাড়িতে পৌঁছে দিতে হবে, তা না করে কোথায় যে আড্ডা দিচ্ছে। আজকে বাড়িতে আসুক, ওর একদিন কি আমার একদিন। আরে আমি আবার কি করলাম? আমি তো চিরদিনের জন্য তোমার পাশেই আছি, তুমিও আমার পাশেই আছো। বাঁচো? কি বলে রাজা? বাঁচো? আমি না থাকলে তুমি চিরদিনের জন্যই বাঁচো? পারছি, সবই বুঝতে পারছি। আসলে ব্যাপার কি হলো বলো তো? সকাল সকাল এত ক্ষেপে গেলে কেন? মেপে? কি বললে তুমি? এই সকাল সকাল তোমার সাথে মেপে মেপে কথা বলতে হবে? আরে না, আমি বলি কি, তুমি সকালবেলা এত ক্ষেপে গেলে কেন? খেপবো না? কেন খেপবো না বলো তো? আরে কি হয়েছে সেটাই তো জানতে চাচ্ছি মহারানী। জানতে চাচ্ছি সকাল সকাল এত কার ওপর রেগে গেলে? আমার উপর নয় তো? আরে না, কি যে বলো না। বলছিলাম ওই ভোলার কথা। কেন? ভোলার আবার কি হলো? গেল। কোথায় গেল? বলছিলাম ভোলার কি হলো? কি আর হবে, তোমার সামনেই তো ওকে বাজারে পাঠালাম, ভুলে গেলে? ভুলবো কেন? কিন্তু জন্তু? হ্যাঁ, আসলেই ও একটা জন্তু। কি বলো রানী, মানুষকে জন্তু বলা কি ঠিক? তাহলে ওর মতো দায়িত্ব জ্ঞানহীনকে কি বলবো? ভোলা মিয়ার মনিপ রাজা মিয়া। ঠিক আছে, আমি আর কিছু বলছি না। তুমি তোমার কাজ করো, তোমার ভোলা এলে তুমি সব কিছু বুঝে নিও। আমি যাই, আমার লেখাটা একটু শেষ করি গিয়ে। হ্যাঁ, সেটাই করো কি। বাপরে বাপ, জান শেষ। এই যে এলেন এতক্ষণে শয়তানের চেলা। চেলা না, ভোলা। তোকে না চেলা কাট দিয়ে পেটানো উচিত। আমার কিন্তু একটা ইজ্জত আছে, সম্মান আছে রানী খালা। কি জ্বালা? আমি তোকে জ্বালা দেই, ইজ্জত করি না? কি বললাম আর কি শোনে খালা? কি বলি বেয়াদব? আমি কালা? না, কালা না, আমি বলছি খালা। থাক, এত সোহাগ করে কথা বলতে হবে না। তোকে যে জরুরি কতগুলো জিনিস আনতে বলেছিলাম, তা এত দেরি করলি কেন সেটা বল। কি করব খালা, রাস্তায় জাম। জাম? বস্তায় জাম? আরে বস্তায় জাম রাখলে জাম নষ্ট হবে না? খালা, বস্তায় জাম না, রাস্তায় জ্যাম, তাই আসতে একটু দেরি হয়ে গেল। জ্যাম? রাস্তায় জ্যাম? তোকে রিকশায় চড়তে কে বলেছে? হেঁটে আসলি না কেন? হেঁটেই তো আসলাম, তাও কি হাঁটা যায়? ভাই এই লাউ কত? 1 লাউ 70 টাকা। বলেন কি আপনি? এই 40 টাকা লাউ আপনি 70 টাকা চান? আমার লাউ কচি লাউ, আপনি নিলে 70 টাকা নিতে পারেন, নাহলে নাই। ভাই এত দামি নিব না ভাই। তাইলে আমার আর কিছু করার নাই। দেখেন ম্যাডাম, আমি কি যেতে পারবো? কেন যেতে পারবেন না? আপনাকে রাস্তায় কেউ বাধা দিচ্ছে? না, বাধা দিচ্ছেন না, মনে হচ্ছে বাধা পাচ্ছি। আপনি যদি একটু সহযোগিতা করতেন তাহলে আমি সামনে যেতে পারতাম। কেন, আমি কি আপনাকে হাত ধরে এগিয়ে দিয়ে আসবো? কি যে বলেন না, হাত ধরা তো অনেক দূরের কথা। আপনার শরীর থেকে আমার শরীরটাকে যদি একটু বাঁচিয়ে চলতে পারতাম তাহলেই ধন্য হতাম। কেন, আমি আপনাকে কি ধরে রেখেছি? না, ঠিক তা না। আপনার শরীরের পরশ পেলে তো দোষটা আমারই হবে, তাই আমাকে বাঁচাতেই আমি ব্যস্ত, আপনার শরীরের পরশ পাওয়া থেকে। মেয়েদের খুব ভয় পান না? না, ঠিক ভয় না, আত্মসম্মান রেখে চলতে পারলেই বেঁচে যায়। দেখে হাঁটেন না? হ্যাঁ, আসলে তো আমার সর্বনাশ হয়ে গেছিল, সব নিচে পড়ে যাইতো। ও, ফুটপাত দখল করে নিজেরা দোকানদারি করছেন, আবার আমাকেই দোষ দিচ্ছেন বলে মনে হচ্ছে। আর আমি দখলবাজ না, দখলদার না, পেটের দায় ব্যবসা করি, দীর্ঘদিন যাবত এখানে ব্যবসা করি, এই এলাকার সবাই আমার চিনে।
ও আপনারা দখলদার না, আমরাই দখলদার। আমাদের এই পা দুখানাই দখলদার, রাস্তার জায়গা দখল করে আমরাই চলছি। আমি যান, আপনার সাথে বেহুদা কথা বলার সময় নাই। আপনার কাজ আপনি যান, আমার কাজ আমি করি। হেঁটেই তো আসলাম। ফুটপাতে রাস্তায় যেভাবে দোকান বাকান বসে, তাতে কি আর হাঁটা যায়? থাক, তোর এসব ফ্রিস্তি শুনে আমার লাভ হবে না। কেনাকাটা ঠিক মতো হয়েছে কিনা সেটা বল। হবে না মানে? এই ভোলা গিয়েছে না বাজারে, দেখলেই বুঝতে পারবেন কেমন হয়েছে আমার বাজার। আচার? তোকে আবার কখন আচার আনতে বললাম? এজন্যই না মাঝে মাঝে তোর উপরে মেজাজটা আমার একদম বিগড়ে যায়। খালা, আচারের কথা তো বলিনি, বলেছি বাজারের কথা। ওরে হতচ্ছাড়া, আমিও তো সে বাজারের কথাই বলছি। এখন দেখা কি কি বাজারে এনেছিস। দেখেন দেখেন, খালুজান যে দোকান থেকে মিষ্টি আনে, আমি কিন্তু সেখান থেকে আনিনি। এবার এনেছি বড় মসজিদের পাশে ঠাকুরের দোকানের বিখ্যাত মিষ্টি। গোষ্ঠী? তুই কার গোষ্ঠীর কথা বলছিস? তুই কি আমার সাথে ইয়ার্কি করিস নাকি? এই মিষ্টির ঠোঙা দেখে কি ভাবছিস? আমি এই মিষ্টি কখনো খাইনি। কি ভেবেছিস হতচ্ছাড়া? আমি যা খেয়েছি না বয়সকালে, সেসব তুই খাও তো দূরের কথা, জীবনের চোখেও দেখিসনি। খেয়েছিস কখনো আম সন্দেশ, রাগবসাই, ছানার জিলেপি, রসকদম? দেখেছিস? চোখেও দেখিসনি কখনো। হ্যাঁ, এখন যা তুই আমার চোখের সামনে থেকে, এগুলো সব নিয়ে যা। হ্যাঁ, যাচ্ছি তো। মা, মা, আমি ইউনিভার্সিটিতে যাচ্ছি। ঈদের আগে আর 2 দিন ক্লাস হবে। আচ্ছা, ভার্সিটিতে যাচ্ছিস তাই তো? তাড়াতাড়ি পৌঁছাস, আর যদি দেরি হয় তাহলে ফোন করে দিস। হ্যাঁ মা, ঠিক আছে। আর মা, দুলালি কিন্তু বাসায় আছে, কিছু প্রয়োজন হলে ওকে ডেকে বলো। গেল? কোথায় গেল? তুই যে বললি দুলালি বাসাতেই আছে। হ্যাঁ মা, বললাম তো দুলালি বাসাতেই আছে। গেছে? কার বাসাতে গেছে? কারো বাসাতে যায়নি মা। তাহলে তুই যে বললি? বললাম তো। মা, আদুরি আপু যাই বলুক না কেন, আমি কিন্তু বাসাতেই আছি, কোথাও যাইনি। তবে মা, তুমি যদি অনুমতি দাও তাহলে আমি একটু মনির বাড়িতে যাব। মনির বাড়িতে খাবি কেন? বাড়িতে কি খাওয়া দাওয়া নাই নাকি? মা, খাবো না, কলেজ ছুটি তো, তাই 2 বন্ধু মিলে আরামে গল্প করব, যাতে সময়টা খুব ভালোভাবে কেটে যায়। গল্প করবি না? যাবি তো মার্কেটে ড্রেস পছন্দ করতে। না আপু, মার্কেটে যাব না তো, আজকে গল্পই করব। তবে অন্য একদিন যাব, তোমার সাথে মার্কেটে যাব। তোমাকে ছাড়া কি ড্রেস পছন্দ করা যায় বলো? যায় না তো। ঠিক আছে, ঠিক আছে, তবে আমাকে নিতে হলে 3 দিন পরে নিতে হবে, আমার ভার্সিটি বন্ধ হবার পর। ঠিক আছে? ঠিক আছে আপু, তাহলে তোমার ভার্সিটি বন্ধ হওয়ার পরেই যাব। যা, বেশি বক বক না করে যেখানে যাচ্ছিলি যা। আর শোন, মাকে বলে যাবি আমিও যাই। থামো আপনি, তোমার সামনে মার সাথে পোশাকের ব্যাপারটা ফয়সালা করে নেই। তার মানে? মানে এবার ঈদে আমি কি ড্রেস নিব, কি পছন্দ করব, এই আর কি মার সাথে একটু আলোচনা করলাম। দুলালি, এসব মাকে বলে কি হবে? টাকা তো দিবেন বাবা। হ্যাঁ, বাবা দেবে, তবুও মায়ের মতামত নেওয়ার দরকার আছে না? তা অবশ্য ভালোই বলেছিস। মা, এবারের ঈদে আমি কিন্তু 1 জোড়া সালোয়ার কামিজ নিব। বার্মিজ? ঈদে পরবি বার্মিজ পোশাক? বার্মিজ না মা, সালোয়ার কামিজ, 1 জোড়া সালোয়ার কামিজ। বুঝলাম। আদুরি, তুই ঈদে কি নিবি সেটা তো বললি না। আমি আর কি বলবো মা, তোমরা পছন্দ করে যা কিনে দিবে আমি তাই পরবো। ধরবি? তুই আবার কি ধরবি? ধরবো না মা, ধরবো না, পরবো পরবো। তোমরা যেটা পছন্দ করে কিনে দিবে আমি সেটাই পরবো। বুঝলাম তো, তারপরও কিছু একটা বল, তোর পছন্দটাও ক্লিয়ার করে জেনে রাখি। হ্যাঁ আপনি বলো, আব্বুর কাছ থেকে টাকা নিয়ে 2 বোন একসাথে মার্কেটে যাব পোশাক কিনতে।
ঠিক আছে, আমার জন্য না হয় সুতির একটা শাড়ি কিনিস। বাড়ি ফিরিস? আচ্ছা ঠিক আছে, ক্লাস শেষ করে তাড়াতাড়ি বাড়ি ফিরিস। দেখলি দুলালি, মা আমার কথা শুনতেই পেল না। বললাম সুতির শাড়ি কিনিস, শুনছে বাড়ি ফিরিস। তাহলে তো একটু জোরে বললেই হতো শাড়ির কথাটা। জোর দিয়ে কথা শোনানো যায়, মানানো যায় না। মা, আমি আসি। হ্যাঁ, না আমিও আসি। সাবধানে যাস। কিরে আসিয়া, তোর মন খারাপ কেন? না, মন কেন খারাপ হবে, এমনি এলোমেলো অনেক চিন্তা মনে আসছে। জানি রে বোন, আমি সবই জানি। সামনে একটা উৎসবের দিন, কিন্তু আমরা নিজেদের বাড়িতে না থেকে পড়াশোনার জন্য চাচার বাড়িতে পড়ে আছি। হ্যাঁ, অকালেই মা বাবা আমাদের ছেড়ে চলে গেলেন। সেই থেকে মেজো আব্বা আমাদের দায়িত্ব নিয়ে সব অভাব পূরণ করে চলেছে, কোনো কিছুরই অভাব রাখেনি। থাকা, খাওয়া, পোশাক, পরিচ্ছদ কোনো কিছুরই অভাব হয়নি আমাদের। তবুও কোথায় যেন আমাদের জীবনে আদরের একটা অভাব রয়ে গেছে। বিশেষ করে উৎসবের দিনগুলো যখন আসে তখন মা বাবার কথা বেশি মনে পড়ে। যদিও চাচা চাচি আমাদের কখনোই অভাবে রাখে না। কিন্তু ভাইয়া, চাচির কথায় কিন্তু আমি অতটা ভরসা পাই না। কেন? না মানে কেমন যেন একটা ব্যাপার আছে চাচির ব্যবহারে। না রে আসিয়া, তোর ধারণাটা ভুলও হতে পারে। হ্যাঁ হতে পারে, কিন্তু ভাইয়া আমার সন্দেহটা একেবারে মন থেকে ফেলেও দিতে পারি না। মেজো চাচি রানীর মতোই ছড়ি ঘোরায় সবার উপরে, সাথে থাকে সাগরের চামড়ো। আরে চামড়ু হচ্ছে সাদা সিধা ভোলাভালা একটা মানুষ, তাকে নিয়ে। বাবা আসার, আসিয়া, তোমরা দুই ভাই বোন এখানে কি করছিলে? না মেজম্মা, তেমন কিছু না, দুই ভাই বোন মিলে। ঝিলে? তোমরা দুজন ঝিলে যাবে ভাবছিলে? না না ম্যাডাম, আশাদ ভাই তো ঝিলে যাওয়ার কথা বলছে না। তাহলে কি বলছে? বলছে, মনে হয় আমার বলছে যেটা আমার কাছে, ও মানে যে সামনে পরবের দিন তো, আমার মনে হয় কিছু কেনাকাটার ব্যাপারে আলোচনা করছে। আচ্ছা আসিয়া, তোরা বলতো, তোরা দুই ভাই বোন আমাকে কি কিছু বলবি? না মেজম্মা, আপনাকে কিছু বলবো না। গলবো না? তোদের কথা আমি গলবো না? কি যে বলিস না তোরা। না মেজো চাচি, আপনাকে কিছু বলছি না। তাহলে চামড়ু যে বললো? রানী, ছেলেমেয়েরা তোমাকে কিছু বলছে না, ওরা জানে তুমি তাদের কত ভালোবাসো। হাসো। হাসো না, হাসো না, তুমি তাদের কত ভালোবাসো। কি যে বলো না, তুমি কি ছেলে মেয়েদেরকে কম ভালোবাসো নাকি? আদরি দুলালির চাইতে কোনো কোনো ক্ষেত্রে তুমি ওদেরকে বেশি ভালোবাসো। তোমার এটা বাড়াবাড়ি। তাড়াতাড়ি? তাড়াতাড়ি কোথায় যাবে? কোথাও যাব না, তোমাদের কথা শুনে আমি এখানে এলাম। বাবা আসাদ, তোমাদের যদি কোনো প্রয়োজন থাকে তোমাদের মেজো আম্মাকে বলো, অবশ্য কথাগুলো একটু জোরে বলো। আমাদের কোনো অসুবিধা নেই, আর আমাদের কোনো কিছুর প্রয়োজনও নেই। জানি বাবা, জানি তোমাদের মেজো চাচি বেঁচে থাকতে তোমাদের কোনো অসুবিধা হওয়ার কথাই না। আমি এখন আসি। ওই রানী, ছেলে আর মেয়েটাকে জিজ্ঞেস করে নাও ওদের আনন্দ দিনে কি কি দরকার। সরকার কি বলে গেল রাজা মিয়া? আচ্ছা, তোরা কি কিছু বুঝতে পারলি আসিয়া? তোর মেজো চাচা কোন সরকারের কথা বলে গেল? না মেজম্মা, কোনো সরকারের কথা না, আমাদের কোনো কিছু দরকার কি না তাই বলেছেন মেজো আব্বা। ও আচ্ছা, তোমাদের যার যা প্রয়োজন তোমরা কিন্তু আমাকে বলবে তাহলে। হ্যাঁ চামড়ু, চল আমার সাথে।
মেজো আম্মাকে কি তোর অন্যরকম মনে হয়? তোর হাত ধরো। কি দেখো? সামনের দিকে তাকাও। পদ্মা নদী কেমন শুরু হয়ে বয়ে যাচ্ছে, অথচ কয়েক মাস আগেও যখন পদ্মার এই পারে আমরা এসে বসতাম তখন কয়েক ফুট সামনে থেকে বয়ে যেত খরস্রোতা পদ্মা। দেখেছিলাম তো সোহাগ, তুমি আমি দুজনে একসাথে দেখেছিলাম কত স্রোত বয়ে যাচ্ছিল নদীর পার ঘেঁষে ঘেঁষে। ছিল বাতাসে ঢেউয়ের নাচ, যৌবন ভরা নদীর সেই রূপ দেখেছিলাম আমরা। সেদিন কিন্তু দেখো, বর্ষার সেই রূপের সাথে বসন্তের পদ্মার রূপের কত পরিবর্তন। পাড়ে নদী বয়ে যাচ্ছে, নদীর ওপারে দেখো ধু ধু বালুচর। এ যেন প্রকৃতির এক রূপালী দ্বীপ। আর এপারে দেখছি ঋতু পরিবর্তনের সাথে সাথে গাছের সবুজে ভরা পাতাগুলো ঝরে ঝরে গাছগুলো কেমন হাড় ঝিরঝির হয়ে যাচ্ছে। ঋতুর এই পরিবর্তনে পাখিদের গানের সুরেও যেন নতুন রাগ রাগিনীর মোহনীয় তান জাগে। এই আমাদের দেশ, নতুন রূপে নব আনন্দের বাংলাদেশ। রূপবৈচিত্র্যের এই দেশটির মানুষ হতে পেরে আমরা গর্বিত, আমরা ধন্য। আরো গর্বিত পরিচ্ছন্নতার শীর্ষে থাকা এই নগরী, পদ্মাপাড়ের শিক্ষানগরী রাজশাহীর অংশীদার হতে পেরে। আদুরি, আমরা প্রকৃতির কথা বলে চলেছি, নিজেদের কথা কিছু বলো। তাই তো বলছি, আমরা প্রকৃতির কাছ থেকে সব শিক্ষা নিয়েই তো সামনের দিকে এগিয়ে যাই। তা অবশ্য ঠিক। এই যে আমি তোমাকে, তুমি আমাকে ভালোবাসো, এটা কিন্তু প্রকৃতিরই দান। দার্শনিকের মতো কথা বলছো যে বড়। দার্শনিক নয়, সহজ কথা সহজ করে বলছি। আধুরি, একটা ঘোড়ার গাড়ির টমটম আসার শব্দ শোনা যাচ্ছে না? হ্যাঁ শুনছি তো, কি হয়েছে তাতে? রাজশাহী শহরে তো আগে হর হামেশাই টমটম দেখা যেত, এখন অবশ্য কম, কালে ভদ্রে দু একটা দেখা যায়। আর ঢাকাতেও শুনেছি যে ঘোড়ার পালকি এখন দেখা যাচ্ছে। তা হঠাৎ ঘোড়ার গাড়ির কথা বলছো যে? না মানে ঘোড়ার গাড়িটা দেখে আমার দাদার কথা মনে পড়ছে। বাবার কাছে শুনেছি আমার দাদা ঘোড়ায় চড়ে ঘুরতেন সারা শহর। কেন, তোমার দাদা কি কোচল ছিলেন নাকি? যা কি যে বলো না, আগেকার বংশীয় মানুষরা ঘোড়ায় চড়ে ঘুরতেন। গুল মারারা জায়গা পেলে না? না আরে গুল না, সত্যি বলছি। তাহলে তো আমাকেও বলতে হয় আমার দাদার কথা। তোমার দাদাও কি ঘোড়ায় চড়ে বেড়াতেন? ঘোড়ায় চড়ে বেড়ানো খুব একটা আভিজাত্যের বিষয় বলে মনে করতেন না আমার দাদা। তিনি কি গাধায় চড়তেন নাকি মহিষী চড়তেন? আমার দাদা কোচোয়ানো ছিলেন না, আর গরু ছাগল মহিষের রাখালও ছিলেন না। তাহলে তিনি কিসে চড়তেন? নাকি হেঁটে হেঁটে ঘুরে বেড়াতেন সারা বেলা, সারা মহল্লা? ধারণা না থাকলে তো এসব কথা বলবেই তুমি। তুমি হাম্বার সাইকেলের নাম শুনেছো? শোনোনি? তখনকার দিনে হাম্বার, বিএসএ, তারপরে ফিলিপস সাইকেলে চড়তো বংশীয় মানুষেরা। সাইকেল, বাইক না? জি জনাব, তখন তো আর এখনকার মতো ভুরি ভুরি মোটর সাইকেল ছিল না। তাই একটা হাম্বার, বিএসএ, র্যালি সাইকেলই অভিজাত ব্যক্তিদের, বংশীয় মানুষদের বাহন হিসেবে ব্যবহার হতো। বুঝলে জনাব? বুঝলাম, কিন্তু মেনে নিতে মন ততটা সায় দিচ্ছে না। তা সায় দিবে কেন?
কোচোয়ান সাহেবদের কাছে কি এসব পরিবেশ বান্ধব বাহনের কোনো মূল্য আছে? না এই মূল্য দিতে পারে কোচোয়ান সাহেবরা? থাক, ওসব মূল্যবান তোমার কাছেই থাক। হ্যাঁ, তাই তো থাকবে। কিরে, কিছু বলছিস না যে? মন খারাপ কেন? মা বাবা নেই, চাচা চাচির বাসায় থেকে আমরা 2 ভাই বোন লেখাপড়া করছি। যদিও চাচা চাচি আমাদের কোনো অভাব বুঝতে দেন না। হ্যাঁ, তোর কষ্টটা আমি বুঝি। তবে তোর চাচা চাচির সাথে আমি কথা বলেছি, তারা খুব ভালো মনের মানুষ। আচ্ছা, তোর চাচি কি কানে কম শুনে? মেজো আম্মা কানে কম শুনে, কিন্তু আমার মাঝে মাঝে মনে হয় উনি শুনেও না শোনার ভান করে। যাক, বাদ দে সব কথা। আচ্ছা শোন, তোর নোটগুলো আমি কপি করে রেখেছি, তোকে দিয়ে দিব, তুই চিন্তা করিস না। আচ্ছা চল ক্যান্টিনে যাই, খুব ক্ষুধা পেয়েছে, দুজনে কিছু খাবো। চল। আসসালামু আলাইকুম রসু ভাই। ও আলাইকুম সালাম। আরে চামড়ো, তুমি তো নদীতে গোসল করো, আজ পুকুরে কেন? না মানে নদীর দিঘায় যাচ্ছিলাম গোসল করতে, কিন্তু হঠাৎ করে দেখলাম যে আপনি এই পুকুর ঘাটে গায়ে সাবান মেখা ফেনা তুলা গোসল করছেন। আরে বাস রে, এই নসু ভাই খুবই রঙিন সাবান মনে হচ্ছে। সাবানটাকে আমি একটু লেড়ে চেড়ে দেখতে পারি? দেখবে? দেখো। কি সাবান গো নসু ভাই, অনেক দামি সাবান মনে হচ্ছে। হ্যাঁ, দাম তো একটু আছে। এই যে সাবানটা না, সাবানটা প্রথমে আমি এই ভিজিয়ে নিলাম, এই যে হাতে। হ্যাঁ, এই যে এই যে হাতে আমি যে ঘষলাম, এই যে ঘষলাম। হ্যাঁ, তোমার সাবান মাখা শেষ হয়েছে? ও হ্যাঁ হ্যাঁ, শেষ হয়েছে তো। তবে অনেক ধন্যবাদ নসু ভাই তোমাকে। এই সাবানটা গায়ে মেখে না আমি যে কি পরিমাণ আনন্দ পেয়েছি, জমের আনন্দ পেয়েছি, মানে তোকে ভুলে বোঝাতে পারবো না। এখন আমি শুধু ভাবছি যে কতদিন এই সাবানের সুঘ্রাণ আমার শরীরে থাকবে। এই ভিজে কাপড়ে বেশিক্ষণ থাকলে শরীর খারাপ করতে পারে। ও, তুমি এখন বাড়ি যাও, বাড়ি গিয়ে শুকনো কাপড় গায়ে দাও, যাও। ও, এটা অবশ্য একটা রাইট কথা বলেছো নসু ভাই। তুমি তো মুরব্বী মানুষ, তোমার অনেক জ্ঞান বুদ্ধি। ঠিক আছে, তাহলে আমার বেশিক্ষণ এখানে থাকাটা ঠিক হবে না, তাই না? ঠিক আছে, তাহলে আমি জবের আনন্দ পেয়েছি গো। সিচুয়েশনটা যে আমাদের হাতে নেই, তুমি প্লিজ এমন কিছু করো না যাতে আমাদের সম্পর্ক ভেঙে যায়। তুমি ভালো করে জানো ওরা কতটুকু চমৎকার একটা মুভি, আগে কেন দেখলাম না? ওদের ক্ষমতার উৎস দুলালি, দুলালি, আমাদের নীরবতা। দুলালি, আমরা নীরব থাকি, শোন, কিছু গ্র্যান্ডেড হিসেবে নিই না। ও এই ব্যাপার। কানে হেডফোন। আমি চুপ থাকি। এই এই খুল খুল হেডফোন খুল। কি সারাক্ষণ কানের মধ্যে হেডফোন গুজে রাখিস? কি দেখিস সারাক্ষণ উবু হয়ে টেলিফোনে? আপনি, আমি এত মজার একটা প্রোগ্রাম দেখতেছিলাম, তুমি এসে সব নষ্ট করে দিলে। তুই তো অকালে চোখের মাথা খেয়ে অন্ধ হবি, আর হেডফোন গুজে রাখিস তো শ্রবণ শক্তিও যাবে। আর ওই যে বেকা হয়ে মোবাইল দেখিস না, কুজো হয়েও যেতে পারিস। ওহো আপনি, তুমি কি আর কিছু বলবে? বলতে হলে বলো, আর তা না হলে আমি মুভিটা দেখি। নিশ্চয়ই দেখবে, কিন্তু ঈদের পরে তোমার ফাইনাল পরীক্ষা, সেটা মনে রেখো। কি যে বলো না, তা কি কখনো ভোলা যায়? হ্যাঁ, তা ভুলিস না, কিন্তু পড়াশোনা বাদ দিয়ে যখন তখন সময় নষ্ট করিস, এটা ঠিক না। না আপু, তুমি তো জানো আমি আব্বুর কথা সব সময় মনে রাখি। উনি বলেন না, যখন যেই কাজটা করবে সেটা মন দিয়ে করবে, সেই জন্যই তো মুভিটা মন দিয়ে দেখছি। ওরে দুষ্টু মেয়ে। শোন, চামড়ুকে না একটা জরুরি কাজে পাঠিয়েছিলাম, কিন্তু সে কাজটা করে ফিরে এসেছে কি না বুঝতে পারছি না। তুই কি দেখেছিস ওকে? চামড়ু? কেন, ও
ভোলা ভাই তো সব বিষয় পারদর্শী, তাকে বললেই পারতে। ভোলা ভাইয়ের তো পাত্তাই পাওয়া যায় না, সে তো আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, মানে বাজার সরকার। তাকে কি ডাকা আমার শোভা পায়? তাই বোকাশোকা চামড়ু ভাই তোমার ভরসা, তাই না আপু? হ্যাঁ দুলালী ম্যাডাম, আপনার ধারণা খুবই বাস্তবসম্মত। আচ্ছা, চামড়ু তো শাহেদা খালার রান্নার কাজে সাহায্য করে, তাহলে শাহেদা খালাই বলতে পারবে চামড়ু কোথায়। শাহেদা খালা, শাহেদা খালা। কি হয়েছে মামুনি? তেমন কিছু না। আচ্ছা, তার আগে বলো, তোমার হাতে কি অনেক কাজ? না, খুব বেশি কাজ নাই, বলো কি করতে হবে? না, তেমন কিছু না। চামড়ুকে একটা কাজে পাঠিয়েছিলাম, সে ফিরে এসেছে কিনা তুমি কি দেখেছো? ও এসেছে কিনা? হ্যাঁ দেখেছি তো, ওই পুকুর পাড় দিয়ে আসার সময় দেখছিলাম চামড়ু পুকুরে সাবান দিয়ে গোসল করতেছে। পুকুরে গোসল করছে? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুমি যাও। আর কিছু লাগবে না? না না না, থ্যাংক ইউ। কি ব্যাপার আপনি? মন এত উচাটন কেন? রহস্যের গন্ধ পাচ্ছি। কোনো রহস্য নাই, তুই তোর কাজ কর। ঠিক আছে, কিন্তু আমার তো মনে হয় বিষয়টা সোহাগ ভাই সম্পর্কিত। কেন, কোনো গন্ডগোল হয়েছে নাকি? আরে না, ওসব কিছু না। আচ্ছা আপনি, সোহাগ ভাই তোতলায় না? আরে না না, কিন্তু রেগে গেলে ওই কথা একটু একটু আটকে যায় আর কি। রাগের গন্ধ পাচ্ছি। সত্যি করে বলো তো আপনি, কি হয়েছে? কিছুই হয়নি। আর তুই তোর ছবি দেখতো, যত ফালতু। তুমি তো দেখি জামাই শ্বশুরের মধ্যে ঝগড়া বাঁধিয়ে দিচ্ছ। তোমার কি লজ্জা করে না? আমার বাবার 18 নাম্বার অ্যাসিস্ট্যান্ট হওয়ার যোগ্যতা নেই। হ্যাঁ, তোমার তিলটা মাশাআল্লাহ অনেক সুন্দর। আমি এতক্ষণে খেয়াল করছি রোদে একদম চিকচিক করছে, সেটাই আমি তো বুঝতে পারিনি প্রথমে দেখে। এই গাছটাও তো সুন্দর না? সুন্দর। আচ্ছা শুন, ভার্সিটি বন্ধ হয়ে গেল, অনেক দিন তোকে দেখতে পারবো না, তোকে খুব মিস করবো রে। তোকেও মিস করব, ভালো থাকিস। শোন, ঈদে কিন্তু আমাদের বাসায় বেড়াতে আসিস। আচ্ছা আচ্ছা, আসবো, তোরও যেতে হবে আমাদের বাসায়। আচ্ছা, ঈদে কি কিনবি, কিছু প্ল্যান করেছিস? তোদের মতো তো আর আমার জীবন না রে। চাচা চাচির বাসায় থাকি, তারা যা দিবে তাতেই আমি খুশি। তোর চাচা চাচি খুব ভালো মনের মানুষ, মন খারাপ করিস না। আচ্ছা চল, দেরি হয়ে যাচ্ছে। চল। কদিন আগেই সারা দেশের মানুষ নববর্ষের আনন্দে মেতে উঠেছিল। রঙিন পোশাক পরে নব আনন্দে সুখ সাগরে ভেসেছিল সবাই। অথচ আমার মনে কোনো আনন্দ ছিল না সেদিন। সেদিনের একটি অতীত ঘটনা বারবার এসে মনের আনন্দ দ্বারে আঘাত করে সরিয়ে দিচ্ছিল আমার সকল আনন্দকে। মেজপা? ও আচ্ছা, আসিয়া, তোমরা কিছু বলবে? না মেজপা, এমনি এলাম আমরা। আমরা এখানে আসার আগে কি যেন ভাবছিলেন আপনি? হ্যাঁ, আপনার চোখ মুখ দেখে মনে হচ্ছে কিছু চিন্তা করছিলেন। কি হয়েছে মেজব্বা? আমাকে বলুন, কোনো কাজ করতে হবে, কোথাও কি যেতে হবে? না বাবা, তোমাকে কোথাও যেতে হবে না। যে আমাদের অকালে ছেড়ে চলে গেছে তার কথাই ভাবছিলাম।
কার কথা ভাবছিলেন মেজো আব্বা? আপনাকে এত উদাস, এত হতাশ লাগছিল একটু আগে। ভাবনার ঢেউগুলো সমুদ্র ঢেউয়ের মতো শুধু আছড়ে পড়ে বুকের উপর। মেজব্বা, কি এমন কষ্ট আপনার? আমাকে কি বলা যায়? আপত্তি থাকলে থাক। না না, আপত্তি কেন থাকবে? তুমি তো জানো আসাদ, আমার প্রাণের ছোট ভাই বাদশাহ সামনে দাঁড়ালে মনে হতো কোনো রাজপুত্র দাঁড়িয়ে আছে। ফর্সা, লম্বা চওড়া দীর্ঘ দেহের আমার ছোট ভাই আমার 6 বছরের ছোট হয়েও কেন চলে গেল? তোমাদের বাবা আমাকে ফেলে, তোমাদেরকে ফেলে রেখে কেন চলে গেল? মেজব্বা, মেজব্বা, আপনি শান্ত, আপনি শান্ত হন মেজব্বা। আপনি যদি ভেঙে পড়েন তাহলে আমরা দুই ভাই বোন কোথায় সান্ত্বনা পাবো বলুন? মেজো আব্বা, আপনি তো আমাদের আব্বা, আপনি ছাড়া আমাদের অস্তিত্ব কোথায়? জানি, জানি রে, জানি, আমি সব জানি, তোরাই আমার সব। চারদিকে নষ্ট ভালোবাসায় আমি তোমার জন্য একটি কবিতা লিখতে চাই, শুধুই তোমার জন্য। বৃক্ষ জলরাশি পদ্মরা আমায় বলেছে, ওই যে আকাশ, আকাশের ভিতর আরেক আকাশ, ওই আকাশ শুধু আমাদের ভালোবাসার জন্য। আমি তোমার জন্য একটি কবিতা লিখতে চাই, শুধু তোমার জন্য। বাহ বাহ সোহাগ সাহেব, একদম কচুয়ান থেকে আপনি আবৃত্তিকার হয়ে গেছেন। বাহ বাহ বাহ, খুব ভালো, খুব ভালো। আদুরি, আমার মনের মাধুরী, তুমি কি সাইকেল এলে নাকি হেঁটে এলে? আমরা তো সাধারণ মানুষ, রাস্তা আমাদের আপন জায়গা, সেখানে কখনো আমরা সাইকেলে পথ পাড়ি দিই, কখনো বা হেঁটে হেঁটেই যাই। যেভাবেই আসো না কেন, তুমি 27 মিনিট 15 সেকেন্ড দেরি করে এসেছো। ও, তা সেজন্য কি করতে হবে আমাকে? না না, তেমন কিছু না, এই সামান্য একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করলেই বিষয়টা সমাধান হয়ে যেতে পারে। তারপর শুরু হবে আমাদের দুজনের কথার ফুলঝুরি। কিন্তু এখানে গাছপালার মধ্যে তেমন কিছু পাওয়া যাবে বলে তো মনে হচ্ছে না। পাওয়া যাবে ধরো ঝালমুড়ি, চানাচুর, বাদাম ভাজা, এগুলো আর কি। তাহলে উপায়? চলো হাঁটা যাক। ওই যে দূরে একটা ফ্লাইং রেস্টুরেন্ট দেখছো না, ওখানেই যাই, চলো। চলো। কি হলো সবাই চুপচাপ যে? কি আমার দুই মেয়ে আদুরি আর দুলালি, অন্য সময় তো মুখে কথার খই ফোটে, এখন এত চুপচাপ যে মা জননীরা? আমরা কি বলবো বাবা? তা আসাদ ভাতিজা, আসিয়া ভাতিজি, তোমাদের কি খবর? কিন্তু মেজব্বা, আমি তো কিছুই বুঝতে পারছি না। আমরা কি কোনো অপরাধ করেছি মেজব্বা? চামরু স্যার, ভয় তো আমার হাত পা পেটের মধ্যে শান দিয়ে যাচ্ছে গো। ভোলা, আমি তো কিছুই বুঝতে পারছি না স্যার। রানী খালা সবাইকে একসাথে ড্রয়িং রুমে ডাকলেন কেন? সাহেদা, আমি কি দোষ করলাম? দোষগুণ তো রানী না আসা পর্যন্ত বোঝা যাচ্ছে না। কিসের জন্য আজকের এই মিটিং? চিটিং? আমি আবার কার সাথে চিটিং করলাম? না না,
আপনি তো কারোর সাথে চিটিং করতেই পারেন না। চিটিং নয় রানী, তাহলে বলো আজকের এই মিটিং কেন? জোরে নয় রাজা, আস্তে কথা বলো। না মা, তুমি কানে একটু কম শুনো তো, তাই আব্বু। ও তাই না? মা, সবাই একটু টেনশনে আছে, কেন ডেকেছো সেটা বলো। শাহেদা, আমি তো রান্নাঘরে ঠিকমতো কাজ কাম করি। জানি। চামড়ু, পাস রে, আমি আবার কি অপরাধ করলাম? রানী, দেখছো না আমি সহ সবার মুখ কেমন শুকিয়ে গেছে টেনশনে। এবার যার যা অপরাধ সেটা বলে শাস্তির ব্যবস্থা করো। হ্যাঁ, অপরাধ অপরাধ তো তোমরা করনি, অপরাধ করেছি আমি। কি বলছেন গো? হ্যাঁ, আমি কানে কম শুনতাম, কিন্তু তোমাদের মনিব আমার স্বামী রাজা মিয়া গোপনে আমার চিকিৎসা করায়। এখন আমি সব শুনতে পাই। কিন্তু না শোনার ভান করে কার কি চাহিদা, কে কি চায়, কার কি ইচ্ছা, সব কিছু জেনে নিয়েছি এবং সেই মতো সিদ্ধান্ত নিয়েছি এই আনন্দ উৎসবের দিনে সবার সব চাহিদা আমি পূরণ করব, যাতে কেউ মন খারাপ করে না থাকে। আমি সাথে থেকেও এত বড় খবরটা জানতে পারিনি। হ্যাঁ ভোলা, কারণ এই আনন্দের দিনের আনন্দটা মাটি হয়ে যেতে পারে। কেউ যেন মন খারাপ করে না থাকে, আমাদের সবাইকে সেদিকে খেয়াল রাখা দরকার। আমরা কেউ কাউকে, মানে কোনো প্রতিবন্ধীকে কান্না, কালা, খোড়া এসব বলে মনে যেন কষ্ট না দেয়, কাউকে যেন দুঃখ না দিই। এদিকে আমাদের সবাইকে খেয়াল রাখতে হবে, মনে রাখতে হবে আমরা সবাই মানুষ, সবাই সমান। এক হয়ে সবাই মিলে একসাথে আনন্দ উৎসব করব। অপূর্ব মেজম্মা, আপনার আইডিয়াটা কিন্তু অপূর্ব। সত্যি ভাইয়া, মেজম্মাকে লাখো সালাম। আসাদ, আসিয়া, তোমাদের দুজনেরই তেমন কোনো চাহিদা নেই, তারপরও তোমার মেজ আব্বা আর আমি তোমাদের চাহিদাকে মূল্যায়ন করব। কি বলো রাজা? সব সন্তানই আমাদের কাছে সমান, তেমনি সমান পরিবারের সব সদস্য। তা ঠিক, কিন্তু মা, আমার তো মন খারাপ। সত্যি মা, আপনির মনটা না খুবই খারাপ। আদুরির যে মন খারাপ সেটা আমরা জানি। আদুরিরও মন ভালো করার ইচ্ছে আছে আমাদের, ঈদের পরে সোহাগের সাথে বিয়ে দিয়ে। আমরা সোহাগের সমস্ত খবরাখবর নিয়েছি। মা, মা, আপনি Thank you.